সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। দর্শক, সীমান্তে এখন থেকে কেউ হতাহত হলে সেটি যৌথভাবে তদন্ত করবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ৪২তম বৈঠক সোমবারে। এছাড়া সীমান্তে মাদক চোরাচালান এবং নারী পাচার রোধে দুদেশের সীমান্তরক্ষীরা যৌথ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। সীমান্ত পরিস্থিতি এবং ভারত বাংলাদেশের এই নিরাপত্তা বাহিনীর সীমান্ত নিরাপত্তা বাহিনীর এই বৈঠক সম্পর্কে আলাপ করব। এছাড়া মার্কিন মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম টড সফর করে গেলেন বাংলাদেশে। এর আগে সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এসেছিলেন। টড বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তারা বৈঠকের পরে বলেছেন যে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে কী ধরনের সহযোগিতা দেওয়া প্রয়োজন সেটি যুক্তরাষ্ট্র যাচাই করে দেখছে। জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে তারা বলে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের পরে জানিয়েছেন যে বাংলাদেশে যেসব জঙ্গি হামলা বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে তার ভাষায় সেটি দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের অংশ। সবার চেষ্টায় এই বড় ধরনের হামলা মোকাবেলা করা সম্ভব হচ্ছে বলে তিনি দাবি করেছেন। এই বিষয়গুলো নিয়ে আলাপ করবার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। শুরুতে পরিচয় করে দিব। রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকে। রয়েছেন এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, স্বাগত আপনাকে, নিরাপত্তা বিশ্লেষক। স্যার, আপনি সাম্প্রতিক এই ঘটনাগুলো খেয়াল করছেন। এই কনফারেন্সটির কথা বলেছি এবং আমেরিকান কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সফর করছেন এই কারণে বাংলাদেশে সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটেছে, জঙ্গি হামলার ঘটনা, কিছু হত্যাকাণ্ড, সব মিলিয়ে এক ধরনের একটা পরিস্থিতি নিয়ে সবাই আলোচনা করছেন যে আসলে বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি কোনো আগ্রহ বা ষড়যন্ত্র হোয়াটএভার এই আলোচনাগুলো কেন উঠছে সে আলাপ করব। তবে তার আগে আমরা বিএসএফ এবং বিজিবি যে বৈঠকটি সেটা কি আলোচনা হয়েছে একটু রিপোর্টে দেখে আসি, তাহলে আমরা আলোচনা করা পাব। 6 দিনের সীমান্ত সম্মেলন শেষে যৌথ ঘোষণায় স্বাক্ষরের পর বিজিবি বিএসএফ এর দুই মহাপরিচালক মুখোমুখি হন সাংবাদিকদের। প্রায় 30 মিনিটের সংবাদ সম্মেলনে পুরোটা সময় জুড়ে ছিল সীমান্ত হত্যার বিষয়টি। ব্রিফিংয়ের শুরুতে বিজিবি প্রধান জানান, এবারের সম্মেলনটি ছিল সৌহার্দ্যপূর্ণ, তবে আলোচনায় বরাবরের মতো গুরুত্ব পেয়েছে সীমান্ত হত্যা। ব্রিফিংয়ে বিএসএফ প্রধান কে শর্মা সম্প্রতি চুয়াডাঙ্গায় এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রাথমিকভাবে ওই হত্যার জন্য বিএসএফের 7 সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ইতিমধ্যে বাহিনী থেকে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। চুয়াডাঙ্গা সীমান্তে কিশোর হত্যার ঘটনাটি জানার পরপরই আমরা তদন্ত শুরু করি। বিএসএফ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিক অবস্থায় এর সাথে বিএসএফ এর কয়েকজন সদস্য জড়িত থাকার প্রমাণ আমরা পেয়েছি। আমরা তাদের চাকরি থেকে বরখাস্ত করেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, দুদেশের সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় আনার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে কাজও শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে যে কোনো হত্যা বা সহিংসতা ঘটলে তা দুদেশ যৌথভাবে তদন্ত করবে। Another decision that we have taken during this conference is that if any such incident taking place, there will be joint investigation. Our people will go, BSF side will also come, so that what actually has happened, it can be known to both the sides. এ সময় গণমাধ্যম কর্মীরা বিএসএফ প্রধানের কাছে ফেলানী হত্যার বিচারের সর্বশেষ অবস্থা জানতে চাইলে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় মন্তব্য করা ঠিক হবে না বলে জানান তিনি। বিষয়টি ভারতের উচ্চ আদালতে বিচারাধীন। এ অবস্থায় আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। এবারের যৌথ ঘোষণায় সীমান্তে চোরাচালান, মাদক পাচার বন্ধ, দুদেশের সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়া সহ বেশ কিছু বিষয় স্থান পায়। বিজিবির পক্ষে মেজর জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশের 23 সদস্যের এবং বিএসএফ এর পক্ষে কে শর্মা ভারতের 21 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মানে শূন্যের কোঠায় নামিয়ে আনা এটা সবসময়কার প্রতিশ্রুতি, কিন্তু হচ্ছে না। বাংলাদেশ আর ভারতের যে সীমানাটি তা কিন্তু সবসময় একটা সংকট সমস্যা তৈরি করেছে। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে এত সমস্যা, এত সংকট, এত বৈঠক, এত প্রতিশ্রুতি,
কিন্তু সংকট তো কমছে না, এবং একই ধরনের সীমানা তো ভারতের সঙ্গে চীনের আছে, পাকিস্তানের আছে। এই দুটো সীমানায় কিন্তু আমরা এমন ঘটনা দেখি না শুধু বাংলাদেশের বেলায় কেন ঘটছে। এর একটা আর্থ ঐতিহাসিক কারণ আছে, অর্থনৈতিক এবং ঐতিহাসিক দুটোই। ভারত অনেক উন্নত অর্থনীতির দেশ, বাংলাদেশ উন্নয়নশীল। কাজেই দুর্বল অর্থনীতির দেশ থেকে সবল অর্থনীতির দেশের দিকে মানুষের অভিবাসনটি একটি সাধারণ প্রবণতা। এবং আমরা তো জানি যে সীমান্ত অঞ্চলে, বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অনেকেই ভারতে গিয়ে দৈনিক কাজ করে আবার ফিরে আসে। তো সেই জন্যে এই যে জনপ্রবাহ, সীমান্তের এপার ওপারে বাংলাদেশ থেকে যে জনপ্রবাহ, এটিকে রুখে দেওয়া খুব কঠিন। তবে ঘটনা সামাল দিতে গিয়ে যদি অমানবিক কিছু কর্মকাণ্ড হয়ে যায়, তখনই কিন্তু আমাদের টনক নড়ে, গণমাধ্যমে খবর আসে যে ভারতের বিএসএফ, সীমান্তের অতন্দ্র প্রহরী তারা, কিন্তু মনে হয় যে তাদের ট্রিগারে যে আঙুলটি থাকে, আঙুলটি বোধহয় সবসময় নিষ্পিস করে আর কি, যার ফলে একটা গুলি ছুটতে পারলে তারা অনেকটা খুশি হয়ে যায়, যাকে সামরিক পরিভাষায় বলা হয় ট্রিগার হ্যাপি সীমান্তের অতন্দ্র প্রহরীরা। কারণ আমরা তো এক ফেলানি হত্যার ঘটনা আমরা জানি, কি নির্মম নৃশংস হত্যাকাণ্ড, এবং ছবি আজও তো কোনো একটা কাগজে, গতকালের কাগজেও ছিল ফেলানির সেই মরদেহটি ঝুলছে কাঁটাতার থেকে। তো সেই জন্যে এই সংকট রয়ে গেছে। তবে এবারে যে আলোচনা নেই আমাদের আজকের কথা, আলোচনায় একটি ব্যতিক্রমী দিক আমি লক্ষ্য করছি, যে সব কিছুই যৌথভাবে করবার একটা অঙ্গীকার করা হলো। এর আগে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে সীমান্তে হত্যা একেবারে জিরোতে নামিয়ে আনা হবে, তা হয়নি কোনোদিন। হত্যা হয়েছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু গোলাগুলির ঘটনা, বর্ডার গার্ড দিক থেকে কোনো গোলাগুলির ঘটনা আমরা জানি না, কারণ ভারত থেকে এদিকে আসে না, বাংলাদেশ থেকে ওদিকে যায়। কাজে বিএসএফ গুলিতে বাংলাদেশের মানুষ মরে। তো এখন এটিকে আমি মনে করব যে দুটো দেশের মধ্যে সৎ প্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গির একটা প্রতিফলন বলা যেতে পারে, যে যৌথভাবে সব দুর্ঘটনাগুলো তদন্ত করা হবে আর কি। তো এটি একটা ভালো অগ্রগতি আমি মনে করি। তবে ওই যে বলছিলাম যে প্রতিশ্রুতি তো অনেক পেয়েছি আমরা, বাস্তবে কোনোটারই প্রতিফলন দেখি না। আমরা চাইবো যে এবার বাস্তবে প্রতিফলন ঘটুক। আমরা এই বিএসএফ এর পক্ষ থেকে যে দুঃখ প্রকাশের কথা জেনেছি, এটা অবশ্যই একটা গুড জেস্টার, অত্যন্ত ভালো অগ্রগতি মনে করি, এবং কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। তবে ঘটনাটি একটু রিমাইন্ড করার জন্য, আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য, আমরা যে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, শিহাব নামে যে কিশোরটিকে প্রাণ দিতে হলো, সেটি একটু দেখে তারপরে ইশফাকুল ভাই আপনার কাছে আসবো। দুই বোনের একমাত্র ভাই ছিল শিহাব। কোনো সান্ত্বনাই মানতে চাচ্ছেন না ছেলে হারানো মা আর ভাই হারানো বোন। পরিবারটির সাথে পুরো গ্রাম এখন যেন শোকে কাতর। তারা অভিযুক্ত বিএসএফ জওয়ানদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। আমার ছেলের বিএসএফ হত্যা করেছে, আমি তার শাস্তি চাই। আর কাউকে যেন হত্যা না করে সরকারের এই ব্যবস্থা করতে হবে। লেখাপড়া শিখে আর্মি হইতে নাই, বিডিআর হইতে আমার বাপ মা দেখবে কিনা, আচ্ছা বিএসএফ মেরেছে তার জন্য শাস্তি হয়, এটাই আমাদের দাবি। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে শিহাব ও তার কয়েক বন্ধু মিলে আম পাড়তে যায়। শিহাব গাছে উঠে আর বাকি বন্ধুরা নিচে ছিল। বিএসএফ জওয়ানরা ধাওয়া করলে বন্ধুরা পালিয়ে যায়। পরে গাছ থেকে নামিয়ে শিহাবকে নির্যাতনের পর গুলি করে হত্যা করে বিএসএফ। এমন মিস্টেক হতে পারে, মিস্টেক হতে পারে, তাহলে এই নাই যাচ্ছে তাকে গাছ থেকে পিড়িয়ে হত্যা করতে হবে। আমরা দৌড় মেরেছি, চারজন ছিল গাছে, গাছ ছিল পাঁচজন, এই খোকা ছিল গাছের মাথাতে ঝাঁপ মেরে দৌড় মারছিল। এর আগে কুড়িগ্রামে ফেলানি হত্যায় অভিযুক্ত বিএসএফ জওয়ান অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়। এবার যেন এমনটি না হয়, সেই আশা শিহাবের পরিবারের। কিছু আইনি ব্যবস্থা হচ্ছে, কিন্তু না, অত্যন্ত মর্মান্তিক, এবং শুধু তাদেরকে বরখাস্ত করলে এবং তাদের শাস্তি দিলে হবে না। আমি মনে করি যে বাংলাদেশ সরকার এই যে ক্ষতিগ্রস্ত পরিবারকে
একটা বিরাট মানে ভারতের কাছ থেকে আদায় করা উচিত একটা ক্ষতিপূরণ। একটা জীবনকে এইভাবে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, পরিবারের সদস্যদের যথেষ্ট ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে এবং বাংলাদেশ সরকার, ভারত সরকার কাছ থেকে সে ক্ষতিপূরণ আদায় করাই উচিত ছিল এবং এই দাবিটা এই কনফারেন্সে হওয়া উচিত ছিল। শুধুমাত্র যে তাদেরকে বরখাস্ত করেছি, আইন তার নিজস্ব গতিতে চলবে, এইসব কথা বলে লাভ নেই। এই পরিবারকে ইমিডিয়েটলি মানে, কারণ তারা বললো যে 2 বোনের পর 1 ভাই পরিবার, সে হয়তো ভবিষ্যতের আর্নিং মেম্বার হতে পারত। তো ফেলানির মতোই এটা একটা দুঃখজনক ঘটনা। তো স্যারের সাথে আমি এটা বলি যে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত একটা খুব পিকুলিয়ার, পৃথিবীতে এই ধরনের আছে কিনা জানি না। আপনি যদি একটা ম্যাপ দেখেন তাহলে দেখবেন যে মনে হবে যে পাকিস্তানের সাথে তো একদম সেই সিন্ধু থেকে নিয়ে কাশ্মীর পর্যন্ত বহু লম্বা আপনার বর্ডার। একইভাবে চীনের সেই কাশ্মীর থেকে নিয়ে অরুণাচল পর্যন্ত, মাঝখানে অবশ্য নেপালের অংশটুকু বাদে। কিন্তু বাংলাদেশ এতটুকু একটা দেশ হওয়া সত্ত্বেও কেন 3000 কিলোমিটার থেকে বেশি আমাদের? কারণ এটা অত্যন্ত আঁকাবাঁকা। আপনি এই স্টেপে আপনার বাংলাদেশ, ওখানে আপনার ভারত, আবার ওখানে বাংলাদেশ, এখানে ভারত। তার আগে পর্যন্ত তো আমাদের অনেকগুলো ছিটমহল ছিল যে আপনি এক দেশের ভিতরে আরেক দেশ, তার ভিতরে আবার আরেক দেশ। তো যাই হোক, সেটা সলভ হয়েছে। কিন্তু আন্তর্জাতিক যে সীমানা, সেটা এত বেশি ঘোরপেচ করা যে আপনার একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অফেনই এটা যে তারা সে ঠিক বাংলাদেশের অবস্থানে আছে না ভারতে আছে। এখন কাঁটাতারের বেড়া তারা দিয়েছে, কিন্তু কাঁটাতারের বেড়াটা হচ্ছে সাধারণত 150 গজ ভিতরে, অর্থাৎ আপনি কাঁটাতারের বেড়া পৌঁছার আগেই কিন্তু আপনি ভারতে পৌঁছে গেছেন এবং সেটা আপনার এদিক দিয়ে চলে গেছে হয়তো 1 মাইল, যে আবার ওই সামনে চলে আসছে, মাঝখানে একটা লম্বা স্ট্রিপ, এই ধরনের। তো এবং এটা কোথায় দিয়ে গেছে? ঘন বসতিপূর্ণ কোনো গ্রামের ভিতর দিয়ে, কোনো স্কুলটা এপাশে, গ্রামটা এপাশে, রেলওয়ে স্টেশন আপনি জানেন হিলির অবস্থা কি, রেলওয়ে স্টেশন এদিকে, শহর ওইদিকে। মানুষের জীবনকে 47 সালে আসলে মানে ভারত, আমি অনেক সময় বলি যে ভারত পার্টিশন হয়নি, বাংলাদেশ আর পাঞ্জাব পার্টিশন হয়েছে এবং বেঙ্গল এবং পাঞ্জাব পার্টিশন হয়েছে এবং বেঙ্গলের যে পার্টিশনটা মানে অত্যন্ত অমানবিকভাবে হয়েছে। আপনি তো একটা সমাজকে তো এইভাবে ভাগ করতে পারেন না, যার ফলে যেটা বললেন যে মানুষের যাতায়াত, মানুষের প্রয়োজনে এবং তাদের নারীর টানে এইটা যাতায়াত থাকবে। এখানে এই যে বিএসএফ আসে, তারা কেউ মহারাষ্ট্র, কেউ কেরালা, কেউ আসাম, তারা বাংলাও বোঝে না, আমাদের সংস্কৃতির সাথে তাদের কোনো সম্বন্ধ নাই এবং কেবলমাত্র কিন্তু বাংলাদেশ সীমান্ত আর পাকিস্তানের সীমান্তেই বিএসএফ আছে। তো ওই চীনের বর্ডারে কিন্তু বিএসএফ নাই। তো এখন এরা হচ্ছে পাকিস্তান সীমান্ত থেকে আসলো, ওই যে ট্রিগার হ্যাপির কথা বললেন, মানে দে আর এভরি তাদের শ্যাডো তাদের কাছে মনে হয় যেন একটা দুর্বৃত্ত বা একটা সন্ত্রাসী, ক্রিমিনাল, তারা ভারতের বিরুদ্ধে কোনো একটা অভিযানে আসছে। সে যে তার নর্মাল ডে টু ডে লাইফে যেতে পারে এটা তারা ভাবতে পারে না। তো অনেকবারই এই ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হবে না, এমনকি আজকাল অনেক টেকনোলজি আছে যখন আপনি একজনকে স্টপ করতে পারেন হত্যা ছাড়া। রাবার বুলেট তো আছে, আরও নানান ধরনের কেমিক্যাল আছে যেখান দিয়ে আপনি একটা মানুষকে স্টপ করতে পারবেন উইদাউট রিয়েলি তাকে ফিজিক্যাল ইনজুরি। কিন্তু বারবার বলা সত্ত্বেও কিন্তু সেটা হচ্ছে না। আর এই ঘটনা যেটা হলো সেটা তো অত্যন্ত মর্মান্তিক। তবে এখানে বাংলাদেশেরও কর্তব্য আছে। আমাদের সরকারের কি কর্তব্য? 1 নম্বর, সব থেকে বেশি বর্ডার কিলিং হয় আপনার এই সাতক্ষীরা থেকে নিয়ে রাজশাহী পর্যন্ত। আপনি সিলেট সীমান্তে বা কুমিল্লা সীমান্তে, ময়মনসিংহ সীমান্তে শুনবেন না, এবং সেগুলো হয় গভীর রাতে, ভোর 4টা-5টা, এবং অধিকাংশ প্রায় সবই এই গরু চোরাচালানির সঙ্গে সংযুক্ত। এই গরু চোরাচালানি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন এটার সাথে একটা চোরাচালানি চক্র যেটা একদম মহারাষ্ট্র, রাজস্থান থেকে শুরু করে আমাদের গাবতলী হাট পর্যন্ত জড়িত, পুলিশ, কাস্টমস, ওই বিজিবি, আপনার বিএসএফ সবাই জড়িত, এবং তারা অনেকেই চায় যে এটা চলতে থাকুক, কারণ এটা অনেকের পক্ষে এই অপরাধের মধ্য দিয়ে একটা সেকেন্ড অল্টারনেট ইকোনমি হয়ে আসে। কিন্তু আমাদের উচিত, বাংলাদেশ সরকার এবং ভারত, আমরা অনেকবার বলেছি যে এটার একটা আমরাকে যদি লিগালাইজ করা যায় বা লিগাল ফ্রেমওয়ার্কে আনা যায়, তখন এই ইনফর্মাল ইয়েটা, এবং প্রত্যেকটা কিলিং আসলে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক যারা
ভালো হোক এটা যারা চায় না, সেটা ভারতেও হতে পারে, বাংলাদেশেও অনেকে চায় না যে আমাদের সম্পর্ক ভালো, তাদের কিন্তু হেল্প করছে। বিএসএফ এই গুলি করে ভারতের নিরাপত্তা উন্নতি করছে না। By and large, মানে the relations between India and Pakistan have been significantly improving. আরো ইমপ্রুভ করতো যদি এই ঘটনাগুলো না ঘটতো। অর্থাৎ বিএসএফ ইন এ ওয়ে এই গুলি করে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাতে তারা আঘাত করছে। এটা ভারতের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, বাংলাদেশেরও যখন তারা চাচ্ছে আরো উন্নত। সুতরাং ভারত সরকারও উচিত, এবং যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, কোনো কারণ নাই যে বিএসএফ ভারত সরকারের ক্ষমতার বাইরে তো নয়, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা বাহিনী। তো আমি বলবো যে আমাদের উচিত আমাদের জনগণকে আরো সচেতন করা, যে এটা একটা আন্তর্জাতিক, মানে যতই তুমি করো, কিছুটা আইন তোমাকে মেনে চলতে হবে, গভীর রাতে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবং অনেক ক্রিটিসিজম হয়েছে, মোদি আসার পরে বলেছে যে আপনার ওই যে ওদের অমিত শাহ বলেছে আমরা গরু দিব না। আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো, কারণ এর ফলে হয়েছে কি, আমাদের দেশের ক্যাটল ইন্ডাস্ট্রি একটা অনেক উন্নতি করে গেছে। এখন কিন্তু আপনি ওই মহারাষ্ট্রের সারপ্লাস গরুর উপরে আপনি ডিপেন্ডেন্ট না। আপনি যান মার্কেটে, আপনি দেখবেন বাংলাদেশের গরু আছে এবং খুব ভালো, এবং স্বাদ ভালো, কোয়ালিটি ভালো, এবং আপনি পছন্দ করে নেবেন। কোনো কষাই আপনাকে বলবে না যে ইন্ডিয়ান গরু বিক্রি করছে। তারা কিন্তু এখন ওই তারা ইন্ডিয়ান গরু যদি হয়ও, ওটার সার্টিফিকেট তারা বাংলাদেশি সার্টিফিকেট ওই ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে আসে। এই অপরাধ চক্র থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর যে ফেন্সিডিল এবং যেসব হচ্ছে, এটাও আমাদের একটা বিরাট সামাজিক দায়িত্ব সরকারের, যে যদি ফেন্সিডিল তখনই আসবে যদি বাংলাদেশে তার ডিমান্ড থাকে। অর্থাৎ বাংলাদেশে কিছু একটা জনগোষ্ঠী হয়ে গেছে যারা এইসব ড্রাগস, এখন ইয়াবা আসতেছে মায়ানমার থেকে আর ফেন্সিডিল আসতেছে। সুতরাং আমাদের সামাজিক সচেতনতা অনেক বাড়াতে হবে, জনগণকে এডুকেট করতে হবে, এবং ভারতের সাথে আমাদের চাপ অব্যাহত রাখতে হবে যে আপনি কিছুতেই জয়েন্ট করুন আর তদন্ত করুন। প্রথমত এই মারণাস্ত্রের ব্যবহার আমাদের কোনোভাবেই সহ্য করা উচিত। আনোয়ার হোসেন, আমরা দুই দেশের মধ্যে যেই সহযোগিতাগুলো আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে ক্রস বর্ডার টেররিজম, এগুলোকে কন্টেইন করা, কনফ্রন্ট করা, কমব্যাট করা, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে যেহেতু ভারত আমাদের একেবারে ক্লোজেস্ট নেইবারিং কান্ট্রি। কিন্তু এইটা দেখি না, যখন এই ঘটনাগুলো ঘটে, যখন এই সীমান্ত হত্যাকাণ্ড যখন ফেলানি মারা যাচ্ছে, কিংবা শিহাবের মতো কিশোর, ইনোসেন্ট কিশোর মারা যাচ্ছে, কিন্তু এমন শোনা যায় না যে এই সীমান্ত গলিয়ে কোনো অপরাধী চলে যাওয়ার সময় তারা এই ধরনের ধরা পড়েছে বা শিকার হচ্ছে। তো এই যে দুদেশের মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা, বিশেষ করে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ দমনের ক্ষেত্রে, সম্প্রতি আমরা নিশা দেশাই বিশ্ববিদ্যালয়ের সফরের সময় শুনলাম যে উনি বলেছেন, যদিও ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর তিনি ডিনাই করেছেন যে না, এই ধরনের কোনো কিছু তার জানা নেই, কিন্তু একটা ত্রিদেশীয় সহযোগিতা বা যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলার ব্যাপারে সহযোগিতা করবে। তো আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন, যে কত মিনিংফুলি এই সহযোগিতাগুলো হচ্ছে আসলে, নাকি এই সাধারণ মানুষই এগুলোর জন্য পে করে যাচ্ছে প্রাইস? ভারত বাংলাদেশের সহযোগিতা বা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সন্ত্রাস বা জঙ্গিবাদ দমন বা নির্মূল করা কখনোই সম্ভব হবে না। অন্তত সহনীয় পর্যায়ে নামিয়ে আনা যায় কিনা সেটা দেখতে হবে, কারণ পৃথিবীর কোনো দেশেই সম্ভব হয়নি আর কি। তবে এই যে সহযোগিতাগুলো, আমরা সীমান্ত নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আমরা দেখছি নিরীহ মানুষ যারা এবং কম বয়সী যারা কিশোর তরুণ, এরা কিন্তু সীমান্তে হত্যার শিকার হচ্ছে। কিন্তু অপরাধী, বাংলাদেশ থেকে অপরাধী পালিয়ে, কিন্তু চিহ্নিত অপরাধী পালিয়ে নির্বিঘ্নে ভারতে গিয়ে অবস্থান করে। আমরাই তো বেশ কিছুদিন আগে বর্ধমানে জেএমবির ঘটনা পড়লাম। তো এরা তো বাংলাদেশের, এরা কি করে, কোন পন্থায়, কোন প্রক্রিয়ায় ভারতে যেতে পারলো, আস্তানা গড়ে তুললো, বোমা তৈরি করলো, পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল, এগুলো কিন্তু নারায়ণগঞ্জে 7 খুনের পরে নির্বিঘ্নে ভারতে গিয়ে আশ্রয়। তারপরে নূর হোসেন 7 খুনের পরে নির্বিঘ্নে ভারতে গিয়ে থাকলো, তারপরে না হয় ধরা পড়লো, সেটা না হয় অনেক আলোচিত হয়েছে বলেই। তো এখন সীমান্ত ব্যবস্থাপনার দিকে একটু নজরটা দিতে হবে, এবং দুটো দেশেরই দায়িত্ব
যেমন ইশফাক এলাই চৌধুরী বলছিলেন যে জনগণকে সচেতন করতে হবে, বা সচেতন কিভাবে করব সেটা একটা সমস্যা। যে ইয়াবার গ্রাহক বা ফেন্সিডিলের গ্রাহক, সে তো গ্রাহকই থেকে যাবে, সে কি তার গ্রাহকত্ব বর্জন করবে? সে তো করবে না আর কি। ব্যবসার কারণে থেকে সরে আসার জন্য আইন শৃঙ্খলা খুব কঠোরভাবে যদি প্রয়োগ করা যায় তাহলে সম্ভব। আমি সম্পূর্ণ একমত যে চাহিদাটা কমাতে হবে, তাহলে সরবরাহ হবে না। চাহিদা যদি বন্ধ করে দেওয়া হয় সরবরাহ হবে না। তো এটা একটা, অর্থাৎ সীমান্ত ব্যবস্থাপনার জন্য আনুষঙ্গিক অভ্যন্তরীণ অনেক উদ্যোগ নিতে হবে আর কি। সেটা সরকারিভাবেই নিতে হবে, জনগণের এখানে করণীয় খুবই কম। আরেকটি হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গিবাদ নিয়ে ভারতও বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহী, এটা বাচনিক উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি অনেক পা এগিয়ে আছে যেন বাংলাদেশকে সাহায্য করবার জন্যে, এবং মার্কিন দূতাবাসে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মী যিনি ছিলেন জুলহাস, তার হত্যাকাণ্ডের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অতিমাত্রায় সচেতন হয়েছে। সঙ্গত কারণ আছে, কারণ তাদের একজন সহকর্মীকে এভাবে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। তবে এটা তো আমরা জনান্তিকে শুনছি বা আলোচিত হচ্ছে যে বাংলাদেশে জঙ্গি আছে, এই কথাটা যদি স্বীকৃত করা যায় বা এটাকে প্রমাণ করা যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের কিছুটা কৌশলগত লাভ আছে। সেটা হচ্ছে তারা এখানে সশস্ত্রভাবে প্রবিষ্ট হতে পারে আর কি, যেমনটা তারা আফগানিস্তানে এসেছিল, ইরাকে এসেছিল। তো এখন তো ওই দুটো দেশের অবস্থা আমরা জানি যে এখন আফগানিস্তান প্রায় 80% তালিবানদের দখলে, ইরাকে তো শান্তি সুদূর পরা হতো। তো সেই জন্যে জঙ্গি সহযোগিতা বাস্তবে কতটুকু কার্যকর, না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিও কিন্তু বিবেচনা করতে হবে আর কি। খুবই গুরুতর বিষয়। যেন উনি একটা শব্দ, চমৎকার একটা বাংলা শব্দ গুচ্ছ দিয়েছেন যে বাচনিক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, এবং সশস্ত্রভাবে প্রবিষ্ট হওয়ার একটা সুযোগ তৈরি করে কিনা। আসলে আপনি নিরাপত্তা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, সেটা অত্যন্ত দুঃখজনক হবে বাংলাদেশের পক্ষে, এবং আমি মনে করি না যে আমরা সেই স্টেজে আছি বা যাব, বা কারণ আফগানিস্তান বা ইরাকের যে অবস্থা সেখানে থেকে আমরা অনেক ভালো। কিন্তু কথা হচ্ছে আজকে আমরা কেন সেই কথা নিয়ে আলোচনাই বা করব? এই বাংলাদেশ তো আমরা চাই নাই 20 বছর আগে বা 25 বছর আগে নিয়ে, এগুলো নিয়ে তো আমরা কথা বলি না। এগুলো যে বাংলাদেশের সমস্যা কোনোদিন হতে পারে সেটাও আমরা একসময় কখনোই ভাবিনি। আমরা আমাদের গরিবী, আমাদের দারিদ্র, আমাদের অনগ্রসরতা, আমাদের রাজনীতি, এগুলো নিয়েই বা রাজনীতির এগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু আজকে এই জায়গায় একটু ছোট্ট করে আপনার সঙ্গে সংযোগ করে দিই, যেহেতু প্রেক্ষাপট তৈরি হলো। 1984 30শে নভেম্বর তখন সাপ্তাহিক বিচিত্রা ছিল। বিচিত্রায় আমি একটা প্রতিবেদন রচনা করেছিলাম, তার শিরোনাম ছিল বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান। এটা নিয়ে প্রগতিশীল মহলও আমার উপর চটে গেলেন, আর তথাকথিত ধর্মীয় মহল আমার বিরুদ্ধে মামলাই করে দিলেন প্রেস কাউন্সিলে। মামলাটা টেকেনি। তো তাদের কথা ছিল যে বাংলাদেশে এই সমস্যা তো নেই। আমি বলেছিলাম যে ধর্মের ভিত্তিতে যে রাজনৈতিক প্রবণতাটা দেখা যাচ্ছে, এতে করে ক্রমাগত বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর অসহিষ্ণু জনপদে পরিণত হবে। এবং সত্যি তাই, আপনি যেটা বলছিলেন যে 80-র দশকেও কিন্তু আমরা এগুলো নিয়ে ভাবিনি, কিন্তু আমি যা হোক একটু বেতালে পড়ে একটা কিছু লিখেছিলাম, অনেক বেশি জানেন দেখি, মানে সেটাই তো হচ্ছে একটা রিয়েল একাডেমিকের যে আজকে ইমিডিয়েটের পরে কি হচ্ছে, কিন্তু আজকে তো এটা বাস্তবতা। এবং আজকে এই চ্যানেলে কেন, সব চ্যানেলে এইরকম ভাবে কথা হচ্ছে। তো আবার যদি আমাদের ইয়েতে ফিরে আসি, যে বাংলাদেশ ভারতের যে এখানে যে এদের যে একটা লিঙ্ক আছে, এটা অনেক বছর থেকে আমাদের জেএমবির উত্থানের সময় আমরা দেখেছি ভারতের পাকিস্তান, ভারত, আফগানিস্তান আমাদের এখানে কথার প্রসঙ্গক্রমে বলেছিলাম আপনাকে, আবার একটু রিমাইন্ড করি, সেটা হচ্ছে যে নিরীহরা সাকামড হচ্ছে, টার্গেটেড হচ্ছে,
কিন্তু এই যে ক্রস বর্ডার টেররিজম বা মিলিটেন্সি কে কমব্যাট করতে গেলে তখন মিনিংফুল হচ্ছে কিনা বর্ডার ম্যানেজমেন্ট। এবার বারবার আমরা বলেছি যে বর্ডারের আশেপাশে যারা থাকে, ভারত বাংলাদেশ বর্ডার, এটা পৃথিবীর অনেক দেশে আছে, 20 কিলোমিটার 25 কিলোমিটার পর্যন্ত আমরা একটা স্পেশাল বর্ডার পাস দিতে পারি, তারা সেটা ক্যারি করবে এবং তারা ওই এলাকার মধ্যে তাদের চলাফেরার স্বাধীনতা থাকবে। তারা এবং যেটা বাজার, এই যে বর্ডার হাট আমরা করছি, বর্ডার হাট তারাও আসছে, আমরাও যাচ্ছি। তো এই ধরনের এখানকার ছেলে যদি ওখানে স্কুলে পড়তে পারবে, ওখানের ছেলে এখানে স্কুলে পড়তে পারবে, তাদের এই জিনিসটা করলে তখন হবে কি যে স্বাভাবিক লোক চলাচল করবে, অথচ যাদের নাই এই পাস, দে উইল হ্যাভ টু গো থ্রু দিস। দুঃখজনকভাবে ওই যে বললেন যে মনির হোসেন ছিল ওর নাম, এরকম মনির হোসেনের মতো বা বর্ধমানের মতো যারা অ্যাকচুয়ালি যাওয়া উচিত নয়, তারা কিন্তু ক্রস করে যাচ্ছে। শুধু আমাদের সীমান্তে নয়, পাকিস্তান সীমান্তে যেখানে বিরাট এলাকা মাইন ফিল্ড দেওয়া, ভারতীয় বোধ পাকিস্তান এবং ভারত তাদের মাইন বসিয়ে রেখেছে, তারপরে কাঁটাতারের বেড়া আছে, সার্চলাইট, তার মধ্যে থেকেও কিন্তু টেররিস্টরা আসছে। পাঠানকোটে যে টেররিস্টগুলো ঢুকেছিল, এরা কিন্তু উইথ ফুল নলেজ এবং এই ঘুষ দিয়ে বিএসএফের, ওখানেও বিএসএফ আছে, সীমান্তরক্ষীদেরকে ঘুষ দিয়ে তারা প্রবেশ করেছে এবং করছে। তো এগুলো তো মানে একটা চিন্তার বিষয় যে সাধারণ মানুষ যেখানে হ্যারাস হচ্ছে, মৃত্যুমুখে পতিত হচ্ছে, সেখানে ক্রিমিনালসরা পেরিয়ে যাচ্ছে। এখানে আমাদের চিন্তার ব্যাপার আছে। আর যেটা বললেন যে তাদের লিঙ্ক আপ, এই লিঙ্ক আপ তো যখন ওই 50-এর দশক 40-এর দশকে সারা পৃথিবী জুড়ে কমিউনিস্ট মুভমেন্ট হতো, তাদেরও কিন্তু একটা লিঙ্ক ছিল, মানে ভিয়েতনাম হোক, বাংলাদেশ হোক, আপনার বলিভিয়া হোক, ইন্টারন্যাশনাল একটা লিঙ্ক। ঠিক একইভাবে এখন ওটা নাই, সেটা রিপ্লেস হয়েছে এই ইসলামিক জঙ্গি। এখন সেটা ইন্দোনেশিয়াতে হোক বা আলজেরিয়াতে হোক, সিরিয়াতে হোক, তাদের মধ্যে লিঙ্ক আছে, নানা নামে নানা বর্ণে। কিন্তু যদি উদ্দেশ্য এক হয়, তাদের যেটা উদ্দেশ্য একটা আমি বলতে পারি হয়তো এটা একটা ইউটোপিয়ান ধারণা যে একটা ইসলামী খেলাফত হবে এবং তার একজন খলিফা থাকবে, যেটা অলরেডি বাগদাদি করেছে, এবং দেশের কোনো সীমান্ত থাকবে না, মানুষ ইসলামী খেলাফতে যারা থাকবে মুসলমান তারা থাকবে, বাকিরা জিম্মি হয়ে থাকবে, অন্য ধর্মের হয়তো কনভার্ট হতে হবে, এইরকম একটা ধারণা, এবং যেটা বাস্তবতার সাথে যার কোনোই মিল নেই। কিন্তু এই ধারণার রিক্রুটেড লোক আমাদের দেশেও হচ্ছে, ভারতেও হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, ইউরোপে হচ্ছে, কানাডায় হচ্ছে, আমেরিকায় হচ্ছে, সেখান থেকে তারা চলে আসছে। আমেরিকান স্ট্র্যাটেজির কথাটা একটু রেফার করলেন, ওটা আপনি কিভাবে? আমেরিকানটা তো তারা দে আর লাইক ফায়ার ব্রিগেডের মতো, কিন্তু তারা ওই জেএমবির সময় থেকেই কিন্তু বাংলাদেশে তারা ডিফারেন্ট স্টাডিজ, সেমিনার্স, কাউন্টার টেরোরিজম, স্ট্র্যাটেজি কিভাবে করতে হবে না করতে হবে, এগুলো তারা স্টেট ডিপার্টমেন্টের থ্রুতে, তাদের ডিফেন্স পেন্টাগনের থ্রুতে হচ্ছে। ট্রেনিংও কিছু কিছু দিয়েছে, আধুনিক ইনভেস্টিগেটিভ বা আপনার সার্ভেলেন্স ইকুইপমেন্ট, এগুলো তারা সাপ্লাই করেছে। এখন তারা বিশেষ করে যেটা স্যার বললেন যে জুলহাসের মৃত্যুর পরে এবং যে টার্গেটেড কিলিংগুলো হচ্ছে, এবং অনেকে আবার অ্যাপ্লাই করেছে, তারা আমেরিকায় অ্যাসাইলাম সিক করেছে, এবং তারাও বলেছে যদি এই ধরনের হয় আমরা তাদেরকে কনসিডার করব। এটা কিন্তু বাংলাদেশের দুঃখজনকভাবে বাংলাদেশের ইমেজকে খুব ক্ষতি করেছে, এবং এটা আমাদের মানে এইটা যদি আরও আগে চেক করতে পারতাম, যদিও আমাদের পুলিশ প্রধান বলছেন যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা সাকসেসফুল হয়েছি, কিন্তু মানুষ দেখতে চায় যে সত্যিকার অর্থে শেষ, মানে তাদের শাস্তি হয়ে তাদের একটা শেষ হয়েছে, কনভিকশন হয়েছে। সেগুলোর ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। বিশেষ করে অভিজিৎ যেমন বললেন, জুলহাস যেমন তাদের এমপ্লয়ি ছিল, কিন্তু অভিজিৎ তো তাদের নাগরিক, এবং আমেরিকানরা কিন্তু তাদের নাগরিকের ব্যাপারে মানে তারা বলে যে, যেমন ধরেন যুদ্ধে বলেছেন নো বডি উইল বি লেফট বিহাইন্ড। এখন পর্যন্ত কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধের একটা কোনো খোঁজার জন্য গভীর জঙ্গলে তারা যে এইসব খুঁজছে তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা এয়ারক্রাফট খুঁজে তারা সেখান থেকে সাগরের তল থেকে বের করছে, সেই পাইলটের কিছু পাওয়া যায় কিনা। সো তাদের নাগরিকের কিন্তু তারা সাংঘাতিকভাবে রেসপন্সিবল। তো আমরা অভিজিতের এখনো শেষ করতে পারি নাই। প্রথমে বলা হলো 3 জনকে আইডেন্টিফাই করেছে, এখন বলা হচ্ছে যে তারা দেশের বাইরে চলে। এগুলো কথা আমেরিকানদের উত্তর দিতে হবে, কারণ তাদের পাবলিক কিন্তু তাদের ল এনফোর্সমেন্ট জিজ্ঞেস করবে যে অভিজিতের কি হলো, সেটা এসে তারা আবার বাংলাদেশে জিজ্ঞেস করবে। তো আমার মনে হয়
কোঅপারেশন করতেই হবে আমাদের, এবং আমরা তো অনেক চুক্তির মধ্যে, জাতিসংঘের মধ্যে যেভাবে আছি, সার্কের মধ্যে আমরা অনেকগুলো চুক্তিতে আমরা চুক্তিতে আবদ্ধ যে আমরা একজনে আরেকজনের সাথে শেয়ার করবো, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে যদি তারা আমাদের কোনোভাবে সাহায্য করতে পারে দে আর ওয়েলকাম, সেটা তারা আগামী ইনফরমেশন দিয়ে হোক বা টেকনোলজি হেল্প দিয়ে হোক। এখন দেখা যাচ্ছে যেমন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি তো বলা হচ্ছে যে পরিষ্কার ছবি আসছে না, কেন আসবে না, কেন আসবে না? তাহলে কি আমাদের সিসিটিভি আরো ভালো হওয়া উচিত, আরো লাগানো? এখন ঢাকা শহরে আমরা দেখছি লাগাচ্ছে চারিদিকে, তো এখন লাগানোর পরে সেগুলো মেইনটেনেন্স করা, সেগুলোর পিছনে লোক আছে মানে স্যার আপনি এই শুধু এগুলো তো এক ধরনের হার্ডওয়্যার সলিউশন বা মিলিটারি বা ল এনফোর্সমেন্ট সলিউশন, কিন্তু এই যে সমস্যার যে গভীরতা সেটা চিন্তা করলে কি আপনি শুধু এই ল এনফোর্সমেন্ট সলিউশনের কথাই ভাববেন, নাকি আরও কোনো সলিউশন যেটা চিন্তা করা যায়? ইন্টিগ্রেশন, হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, মানুষকে জাগানো, যেমন আমাদের আইজি সাহেব বলেছেন যে আমাদেরকে যার যা নিরাপত্তা বলয়, নিজের নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? এখন এখানেও তো আমাদের পুলিশের মহাপরিদর্শক অনেকটা আপ্তবাক্যের মতো উচ্চারণ করেছেন আর কি, এগুলো খুবই তাত্ত্বিক কথা। কিন্তু একটা কথা হচ্ছে, একটি রাষ্ট্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকবে কিনা, জনগণের প্রাণ ও সম্পদ নিরাপদ থাকবে কিনা, তার জন্য প্রধান দায়িত্ব সরকার এবং প্রশাসনের। এবং মোদ্দা কথাটি হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। কিন্তু বাংলাদেশে ব্যাপারটা হয়ে গেছে, মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যে শিষ্টের দমন দুষ্টের পালন হচ্ছে। এটা কিন্তু আইন শৃঙ্খলা প্রক্রিয়ার বড় রকমের ত্রুটি। এটি সরকার অস্বীকার করতে পারবে না, সরকারের সংশ্লিষ্ট মহল অস্বীকার করতে পারবে না, তার নানাবিধ কারণ আছে। কিন্তু একটি সমাজকে যদি নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা প্রক্রিয়ার প্রাধান্যকে অস্বীকার না করেও আমি যোগ করতে পারি, যেমনটা আপনি ইঙ্গিত করছিলেন, যে সামাজিক সচেতনতা। এই জায়গায় কিন্তু আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই যে ধরুন ধর্মীয় জঙ্গি গোষ্ঠী যারা অত্যন্ত নির্মম নৃশংসভাবে মানুষ হত্যা করছে, আমি খোলামেলা বলতে চাই এবং ঝুঁকি থাকলেও বলতে বাধ্য সত্যের খাতিরে, যে কোনো ব্যক্তি যদি তার ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত পড়ে এমন কোনো মন্তব্য করেন যা অত্যন্ত অনভিপ্রেত এবং এটা অযৌক্তিক এবং একদিক থেকে অমানবিকও বটে, কারণ ধর্মবিশ্বাস মানুষের অত্যন্ত স্পর্শকাতর বিশ্বাস, ওই জায়গাটাতে হাত দিতে নেই। কিন্তু তারপরেও ওই ব্যক্তি যিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলেন, তার বিচার করবার দায়িত্ব তো অন্য কোনো নাগরিকের নয়, কারণ সে আইন তো হাতে তুলে নিতে পারে না। কিন্তু আইন তো হাতে তুলে নিয়েছে, এবং আজও পর্যন্ত বাংলাদেশে একটি ব্লগার হত্যারও কিন্তু অপরাধী সঠিকভাবে শনাক্ত করা হয়নি। এই তো কিছুক্ষণ আগে অভিজিতের কথা বলা হলো, কিছুই করা হয়নি, বিচার তো দূরের কথা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 12 বছরে 4 জন শিক্ষক একই পদ্ধতিতে খুন হয়ে গেলেন, কোনো কিছুই করা যায়নি। তো কাজেই পুলিশের মহাপরিদর্শকের কথা নিহিতার্থের সঙ্গে আমি একমত হয়েও বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কোথায়। একদম লাস্ট কমেন্ট, যে আপনি যেটা বলেছেন, সমাজের সম্পূর্ণরূপে একটা সম্পৃক্ততা থাকতে হবে। এবং আমি বারবার বলেছি যে একটা রাজনৈতিক অঙ্গীকার, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তারা বাংলাদেশে রাজনীতি করতে চায়, বাংলাদেশের স্বার্থে যদি রাজনীতি করতে চায়, তাহলে তার একটা রাজনৈতিক অঙ্গীকার হতে হবে যে আমি এই জঙ্গিবাদকে প্রশ্রয় দিব না এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আমি জনমত গড়ে তুলব। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি এটা নিয়ে লিখেছি, আমার মনে হয় কালকেই পেপারে বেরোবে, যে এই যে সামনে রমজানের মাস আসছে, এই সমস্ত রমজান মাস ধরে আমাদের অনেক ধরনের ধর্মীয় অনুষ্ঠান হবে, আপনাদের টেলিভিশনে হবে, আপনাদের চ্যানেলে হবে, সব চ্যানেলে হবে। এখানে একটা বিরাট সুযোগ, 1 মাস জুড়ে আমরা অনেক কথা বলি, অনেক ধর্মের খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ হয়, এটা করা ঠিক, ওটা। এই যে আমাদের সমাজে যে একটা বিরাট এখন একটা
ইসলামের প্রতি আমি বলবো একটা চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এইটা নিয়ে আমাদের ধর্মীয় যারা ধর্ম তারা বেশি বেশি আলোচনা করে, আলেম সমাজ বলি, এই আলেম সমাজের উচিত এখানে আলোচনা করা এবং আলেম সমাজের সাথে যুক্ত হবেন আমাদের যারা স্কলাররা যারা আছেন, একাডেমিক্স। কারণ মানে আমি বলে তো লাভ নেই, আমার কথা তার বিশ্বাসযোগ্য নাও হতে পারে, সুতরাং তাদেরকে উচিত এটাকে হাইলাইট করা এবং এটা নিয়ে আপনাদেরও উচিত, মিডিয়ার উচিত, প্রত্যেক খবরের কাগজের উচিত যে এগুলো নিয়ে আলোচনা করা পুরা রোজার মাস ধরে। ধন্যবাদ জনাব ইশফাক ইলাহি চৌধুরী, ধন্যবাদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্টুডিওতে আসার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি দেখতে অনলাইনে ভিজিট করুন www.ntvd.com।